জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সিলেটের পৃথক কর্মসূচিতে তারা বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। এদিকে গোলাপগঞ্জে নিহত 7 শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শাহিন আহমেদের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মৌলভীবাজারে যাত্রাবিরতি শেষে বৃহস্পতিবার সিলেটে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় যোগ দেন তারা। সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার শেষ না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয়, আপনারও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, আপনার সন্তানেরও ভবিষ্যৎ নাই, বাংলাদেশের কারো ভবিষ্যৎ নাই। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচার করতে হবে। সংস্কারের মাধ্যমে নতুন কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠা ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে দমন করা সম্ভব, তাকে ন্যায় বিচারের মধ্যে আনা সম্ভব, এবং সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নব্য ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব। এদিকে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলনে নিহত 7 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় শহীদদের স্বজনরা দ্রুত বিচার দাবি করেন আর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান সার্জিস আলম। শহীদ ফ্যামিলি হিসাবে, ভুক্তভোগী ফ্যামিলি হিসাবে আমরা কিচ্ছু চাই না। আমার বাইরে হত্যার বিচার চাই। 1400-র উপরে শহীদ, ওদেরকে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। পুলিশ হোক, বিজিবি হোক আর সন্ত্রাসী হোক, তদন্ত করিয়া সঠিক যেগুলি করছে তার শাস্তি আমরা চাই। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। গোলাপগঞ্জের কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে সার্জিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। তবে হামলার ঘটনায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে 100 জনের বিরুদ্ধে এনসিপির মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত 9টার দিকে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি করেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ মামলাটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, নাসিরউদ্দিন পাটোয়ারি ও মাহমুদা মিতু। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার হবিগঞ্জ এনসিপি কর্মসূচি শেষে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় তাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সার্জিস আলম সহ অন্তত 20 জন আহত হন। এনসিপি বাংলাদেশের নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নিজেরা ভণ্ডবস্তের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত ও এনসিপির সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই যে 11 দলীয় জোট, এখন তো 9 দলীয় জোট, এই জোটের মধ্যেই তো প্রতারণা। আপনাদের ভাঙন শুরু হয়ে গেছে। আগে নিজেদের পতন ঠেকান, এরপরে বিএনপির পতন ঘটাইতে আইসেন। আপনাদের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। বরং এতটুকু বলতে চাই, এই বাংলাদেশে জামাত ইসলাম যে রাজনীতি করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যে কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছে। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে 5 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। গত রাত প্রায় 3টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত চলছে। গ্যাংটির মূল নেতা বড় সাজ্জাদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। দেশে তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন ডেভিড ইমন। পুলিশ সুপার জানান, ডেভিড ইমনের বিরুদ্ধে বর্তমানে 13টি মামলা রয়েছে। এর মধ্যে 7টি হত্যা মামলা এবং বাকিগুলো চাঁদাবাজি
ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত। গ্রেফতার এড়াতে তিনি নিজের চেহারা পরিবর্তনের পাশাপাশি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর পরিকল্পনাও করেছিলেন বলে জানায় পুলিশ। সে যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন ধরে কাজ করছে, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনোভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকলেরও, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসর থেকে মূল এজেন্ট সহ 8 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9। বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শফিক প্লাজার 4র্থ তলায় অভিযান পরিচালনা করে র্যাব 9-এর একটি আভিযানিক দল এ সময় ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে জুয়া বা বেটিং খেলায় জড়িত অবস্থায় চক্রের এজেন্ট সহ 8 জনকে আটক করা হয়। র্যাব 9 সিপিসি 1 ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুন নবী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইন বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা 8 জন জুয়ার এজেন্ট সহ, টোটাল মূল এজেন্ট সহ আমরা টোটাল 8 জন জুয়া খেলা অবস্থায় আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের মোবাইলগুলোতে অ্যাপ রানিং চলতেছে, খেলা চলতেছে, অ্যাপ এখনো খেলা চলতেছে, রানিং খেলা চলতেছে। এই যে প্রত্যেকটা মোবাইলে খেলা চলতেছে এখনো অনলাইন জুয়ার এবং বেটিং অবস্থায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার SM বায়োজিৎ ইবনে আকবর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন পালা সহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। ঢাকার ধামরায়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধামরাই পৌরসভার আইনঙ্গন সেতু এলাকায় ধামরাই কালিয়াকৈরে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন মহিম ও একই এলাকার অনিক। তারা দুজনে সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে আহত হন আতাউল্লাহ। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত আতাউল্লাহকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকার ঘরে ঢুকে এক স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কি থেকে গীতা রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়দের দাবি, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা মাটি কেটে ঘরে প্রবেশ করলে গীতা রানী টের পান। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে রেখে যায়। আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত চলছে। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান LNG টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশে বিভিন্ন অঞ্চলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। গত 3 দিন ধরে অনেক এলাকায় চুলায় পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের চাপ কম থাকায় অনেক শিল্প কারখানাও উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প চাপের সমস্যা অব্যাহত থাকবে। জানা গেছে, এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালে মঙ্গলবার দুপুরে কারিগরি ত্রুটি দেখা দেয়, তবে অপর টার্মিনালটি স্বাভাবিক রয়েছে। নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক 21 বছর বয়সী বাঘ ও
বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর পিটিশন মামলা দায়ের করেছেন। মামলার চর এলাহি ইউনিয়নের চরযাত্রা গ্রামের মোহাম্মদ ইউসুফকে প্রধান আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা ফেরদৌসি ভুক্তভোগীর প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও গর্ভের সন্তানের পিতৃত্ব নির্ণয়ের জন্য কবিরহাট থানাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আমার একটু সব মিলাই বাদীর জবানবন্দি, ভিকটিমের জবানবন্দি, আমাদের দাখিলি কাগজপত্র দেখে বিজ্ঞ আদালত কবিরহাট থানাকে তদন্তের আদেশ দিয়েছেন এবং ভিকটিমের মেডিকেল স্বাস্থ্যগত পরীক্ষা করার জন্য আদেশ দিয়েছেন। এই ঘটনাটা করছে ইসুবে, উনিরও তাদের ঘরে ছিল, ঘরে বলে আমার বোনের ঢুকাইয়া আমার বোনের ইজ্জতটা নষ্ট করছিল। তোরে মারিয়ালাম এ কথারও আর শেষে দিয়ে কোনো ইয়া করি যে চুরিয়ে আইছে। ময়মনসিংহে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 66 শিশুর মৃত্যু হলো। নেত্রকোনার বনুয়াপাড়া এলাকা থেকে হামের লক্ষণ নিয়ে 3 মাস বয়সী এক ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার 2 ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন করে 18 শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 19 শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 90 শিশু। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ড্রামজাত সয়াবিন তৈল ভর্তি একটি ট্রাক রাজবাড়ী যাওয়ার সময় গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ের সুতিপাড়া নামক স্থানে পৌঁছালে ডাকাতির কবলে পড়ে। এ বিষয়ে 999-এ কল পেলে গোলরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মাতব্বর তাৎক্ষণিকভাবে মহাসড়কের টহলরত এএসআই শাহজাহান ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যায়। মহাসড়কে টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডাকাত চক্র আয়ের উপরে দিয়ে আমার গাড়ির গ্লাস ভাঙে উঠতে যায়। পরে আমি গাড়ি ঠিক পায়ে গাড়ি ব্যাগ দিয়ে বাম পাশ দিয়ে ওভারটেক করে এসে আমি 999-এ ফোন দেই। ফোন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক গোলরা হাওয়ে থানার এসে আমাকে উদ্ধার করছে হাওয়ে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জলাশয় ও ডোবা ভরাটের দায়ে 3 ব্যক্তিকে মোট 2.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল কুটি ইউনিয়ন পরিষদের পেছনে একটি ডোবা ভরাটের দায়ে টিটু মিয়া ও রথিন রায় দুজনকে 1 লাখ টাকা জরিমানা করে এবং অভিযানে 25টি পাইপ বিনষ্ট করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম। অপর একটি অভিযানে গভীর রাতে কুটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জলাশয় ভরাটের অপরাধে রফিক নামে এক ব্যক্তিকে 1,50,000 টাকা জরিমানা করা হয় এবং ভরাট কাজে ব্যবহৃত পাইপগুলো সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল কবির। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে আব্দুল বাতেন নামে এক মাংস ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যবসায়ী অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সোনারগাঁও থানা পুলিশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের কৃষি প্রণোদনার পাট বীজ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে পরিষদের প্রশাসক কামরুজ্জামান ও সচিব মনিরুজ্জামানের বিরুদ্ধে। 550 প্যাকেট পাট
পাট বীজ সহ ভ্যান চালক আফতাব আলীকে আটক করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। স্থানীয়দের দাবি, সচিব কামরুজ্জামানের কাছ থেকে প্রতি কেজি 25 টাকা দরে বীজ কিনে প্রতি প্যাকেটে 5 টাকা কমিশনে ব্যবসায়ী বেল্টুর কাছে নেওয়া হচ্ছিল। সচিব দাবি করেন, সার না থাকায় কৃষকরা বীজ নিতে না আসায় প্রশাসকের অনুমতি নিয়ে বীজ বিক্রি করা হচ্ছিল। তবে প্রশাসক বিক্রির বিষয়টি আগে জানতেন না বলে দাবি করলেও সরকারি বীজ বিক্রির ঘটনা স্বীকার করে ক্ষমা চান। আমি বাইরে ছিলাম, আমি ইউনিয়ন পরিষদে বললাম, তো যারা কিনতে গেছে তারাও আমাকে দেখিনি। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি টোটালি ইউনিয়নে ছিলাম। আমি আমার জেলা পরিসংখ্যান অফিসে আমার ডিডি মহোদয় ডেকেছিল, তাই আমি সকাল থেকে ওখানে ছিলাম। উনি এসছে দুপুরের দিক থেকে মনে করেন আমি কাজ করছি, চাউল দিচ্ছে আজকে ভিজিএফের। উনি বারবার আমাকে যে স্যার এটা দেখেন না, স্যার এটা দেখেন না। তো আমি খোঁজ নিলাম, বলছে সব ইউনিয়ন পরিষদেই এইভাবে পড়ে থাকে, নেয় না চাষিরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী বাউফলের বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। বগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন চেয়ারম্যান জামাল হোসেন, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 1060,99,75,112 টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম, আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সহ অনেকে। বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, প্রস্তাবিত বাজেটে ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তিনি জানান, রাজস্ব ও উন্নয়ন খাতে 1060,99,75,112 টাকা আয় এবং 930,75,42,402 টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষণার পর উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশাসক। জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শহরের সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাক্তার মুবাশশিরা সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সবুজায়নের লক্ষ্যে উপযোগী প্রতিটি স্থানে বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। কুমিল্লার দাউদকান্দি উপজেলা হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান সময়ের আলোচিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, পৌর প্রশাসক ও এসিল্যান্ড নাহিদ আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ আহমেদ এবং দাউদকান্দির মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম। সাতক্ষীরায় অনলাইনে সাইবার বুলিং, শোষণ, নির্যাতন, মানসিক, যৌন ও শারীরিক সহিংসতার শিকার শিশু, যুব ও নারীদের বর্তমান পরিস্থিতি এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ। ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন খুলনা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হুসাইন শওকত। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহিন চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্তোষ কুমার নাথ সহ অনেকে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির। এছাড়া শিবালয় থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যানকান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম শ্রেণীর প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল। দুপুরে জীবননগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থ বছরের এডিপির অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। স্বাস্থ্যসম্মত খাদ্য আনে শারীরিক প্রফুল্লতা স্লোগানে খাদ্য মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের হলরুমে এই মেলার আয়োজন করেন। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য মেলার শুভ উদ্বোধন করেন। দিনব্যাপী খাদ্য মেলায় অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডাক্তার এ.কে.এম. শাহাবুদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুব হাসান, অবসরপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রবিউল আলম, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নাজমা খাতুন ও সাইমা খাতুন সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পারনৌকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পারনৌকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পারনৌকা উচ্চ বিদ্যালয় আয়োজনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। ১ মাস পিছিয়ে আগামী সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা টুর্নামেন্টের ভেন্যু চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। মানবেতর জীবনযাপন করছেন একই পরিবারের ৩ প্রতিবন্ধী বোন, চান বেঁচে থাকার সহায়তা। মাই টিভিতে প্রচারিত এমন একটি মানবিক প্রতিবেদন বদলে দিল মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের এক পরিবারের ৩ শারীরিক প্রতিবন্ধী বোনের জীবনের গল্প। মাই টিভিতে একটি মানবিক প্রতিবেদন প্রচারিত হলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি নজরে আসে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনে। এরপর তিনি পরিবারটির দায়িত্ব গ্রহণ করেন। এমপির প্রতিনিধির মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩ মাসের খাদ্য সামগ্রী ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই অসহায় পরিবারটির পাশে থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্যের প্রতিনিধিরা। নক্ষত্রপণে আসে সাথে সাথে